সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে করোনা ভাইরাস এই শব্দটির উচ্চারিত হলেই সবার মনের ভিতরে যে প্রশ্নটি জেগে ওঠে সেটি হলো যে টিকা কবে পাব এবং টিকা নিয়ে কি হচ্ছে। বিশেষ করে অক্সফোর্ডের উদ্ভাবিত যে টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যম হয়ে বাংলাদেশে আসার যে সম্ভাবনা, এ নিয়ে চুক্তি, এ নিয়ে যেসব কথাবার্তা গত দুদিন ধরে হলো, তারপরে জনমনে এই প্রশ্ন ব্যাপক জোরালো হয়েছে যে আসলেই টিকা নিয়ে কি হচ্ছে। শুধু অক্সফোর্ডের নয়, আরও বেশ কয়েকটি টিকা উদ্ভাবিত হয়েছে বিভিন্ন দেশে, সেগুলো মানুষ গ্রহণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একটি টিকার অনুমোদন দিয়েছে এবং সব কিছু নিয়ে এই যে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বের হয়ে আসার একটি আশার বাণী হিসেবে টিকা আবির্ভূত হয়েছে, সেটি কতটুকু কার্যকর হবে সে বিষয় নিয়েও একটি বিশ্লেষণ আজ আমরা করব। আমাদের আজকের আলোচনার শিরোনাম কি হচ্ছে টিকা নিয়ে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাসির আলী, তিনি প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। আমার সঙ্গে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন IEDCR এর উপদেষ্টা জনাব ডক্টর মোস্তাক হোসেন এবং আমার সঙ্গে রয়েছেন IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডক্টর SM আলমগীর। আমি আলোচনা শুরু করতে চাই জনাব ডক্টর SM আলমগীর আপনাকে দিয়ে। এই যে বাংলাদেশে এত আলোচনা হয়ে গেল, অনেক মানুষকে কথা বলতে হলো, এমনকি আমরা পত্রিকাতে পড়লাম যে ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছেন তিনিও এই বিষয়ে কথা বলেছেন। আসলে ব্যাপারটা কি, এর সঠিক তথ্য কোনটি? ধন্যবাদ। আসলে গতকাল আসলে পরশু রাতে যে নিউজটি হয়েছিল যে ভারত করোনা ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে, আমরা আসলে ভারত সরকারের কোন মহল থেকে এটা কথা হয়নি। এটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যারা ভ্যাকসিন কোম্পানি ভ্যাকসিন প্রোডাকশন করে, তাদের সিইও কোথাও একটা সাক্ষাৎকারে বলেছিলেন এরকম কথা। কিন্তু পরবর্তীতে সিরাম ইনস্টিটিউটের সাথে যখন বাংলাদেশ গভর্নমেন্ট যোগাযোগ করেছে, তাদের জনসংযোগ থেকে বলা হয়েছে এরকম কোন সিদ্ধান্ত হয়নি। এবং আজকে আপনারা দেখেছেন যে ভারতের দুটি, ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট যৌথ বিবৃতি দিয়ে বলেছে রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। সো আসলে এই বিভ্রান্তিটা কেটে যাওয়া উচিত। এবং এটা এক ধরনের, এখন যেহেতু সারা পৃথিবী ভ্যাকসিন সংগ্রহ করতে চাচ্ছে এবং মানুষের প্রয়োগ করার মতো 3টি ভ্যাকসিন অন্তত এখন বিভিন্ন রেগুলেটরি অথরিটির অ্যাপ্রুভাল পেয়েছে এবং একটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফাইড হয়েছে। না, তাহলে একটি বিষয় হলো যে এ নিয়ে আর এখন কারো কোনো সংশয় থাকা উচিত নয় যে বাংলাদেশ চুক্তি অনুযায়ী টিকাটি পাবে, তাই বলছেন ডক্টর SM আলমগীর? জি, আমরা এখন পর্যন্ত যতটুকু জানি বা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি তো বেক্সিমকো এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিংবা আজকে ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেটা নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের এই ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো ধরনের বাধা নেই। সো বাংলাদেশের একটা বাধা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটার ইমার্জেন্সি অথরাইজেশন দেওয়ার সাথে সাথে 1 মাস সময়ের ভিতরে এই ভ্যাকসিনটা ডেলিভারি দেওয়া হবে এবং আমাদেরকে প্রতি মাসে 50 লক্ষ করে ভ্যাকসিন ডেলিভারি দেওয়া হবে। যে টিকা প্রয়োগের যে নীতিমালা তা তৈরি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটি আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমা দিয়েছে বলেই আমরা জানি। এটি নিষ্পত্তি হতে কি পরিমাণ সময় লাগতে পারে আপনার ধারণা? টিকার আসলে স্বাস্থ্য অধিদপ্তর একটি টিকার নীতিমালা, যেটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্ল্যান, সেটা ইতিমধ্যে তৈরি করেছে এবং সেটা জানেন যে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্যাভি বা গেটস ফাউন্ডেশন মিলে যে কোভ্যাক্স ফ্যাসিলিটিস তৈরি হয়েছে, সেখানে ভ্যাকসিন প্রাপ্তির জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হয়েছে এবং সেটা ডিসেম্বরের 7 তারিখেই আমরা সেটা জমা দিয়েছি এবং সেখানে এই ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্ল্যানটা দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে যেহেতু একটি ভ্যাকসিন যখনই পারমিশন পাচ্ছে বা অনুমতি পাচ্ছে, সেটার সাথে কিছু লিটারেচার, সেটার সাথে কিছু নির্দেশিকা জড়ি হয়। সো এই প্যান্ডেমিক ডেভেলপমেন্ট প্ল্যানটা কিন্তু একটি লিভিং ডকুমেন্ট, এটা কনস্ট্যান্ট পরিবর্তন হতেই থাকবে। সো সেটা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং সেটা মন্ত্রণালয় অ্যাপ্রুভ করে দিবে বলেই আমরা আশা করছি। খুব শীঘ্রই। আমি আপনাকে যেটা বলছি
আমি আপনার কাছে আমি আসবো আমার কিছু মানে দর্শকদের জানানোর জন্য কিছু কৌতূহল আমার ভিতরেও আছে, সেগুলো আমি আগে একটু জেনে নিই এবং বিস্তারিত বিশ্লেষণের জন্য আপনার কাছে আসবো। জনাব ডক্টর মোস্তাক হোসেন, তাহলে এখন বাংলাদেশের যে টিকা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটি হলো অক্সফোর্ড উদ্ভাবিত এবং ভারত হয়ে সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি এই টিকাটাকে অনুমোদন দিয়েছে? বাংলাদেশের যতটুকু শুনেছিলাম একটি নীতিগত অবস্থান ছিল যে টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেবে সেটি বাংলাদেশে আনবে। তাহলে প্রক্রিয়াটি কি দাঁড়াচ্ছে? জনাব ডক্টর মোস্তাক হোসেন। ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে যেটা নিয়ম আছে সেটা আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তরের যে প্রচলিত নিয়ম সেটাই এখানে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফাইড অর্থাৎ তাদের অনুমোদন হতে হবে এবং অথবা 60টি উন্নত দেশে যারা খুব নিয়ম মাফিক নির্দিষ্টভাবে এবং কড়াকড়িভাবে ঔষধের এবং ভ্যাকসিনের অনুমোদন দিয়ে থাকে সে 60টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, সেখানকার যে কোনো একটি দেশ এবং অথবা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইমা, তারা যদি যে কোনো দুটো যদি দেওয়া হয় তাহলে সেটা ঔষধ প্রশাসন অধিদপ্তর নতুন করে ক্লিনিক্যাল ট্রায়াল করা ছাড়াই তারা কাগজপত্র দেখে সেটা দ্রুত অনুমোদন দেবে। এর বাইরে যদি হয় সেক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল এবং অন্যান্য বিষয় প্রয়োজন হবে। আর কোভ্যাক্স যদি হয় সেটাও কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই অনুমোদন দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমরা আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সেইজ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট সেই সভা হওয়ার কথা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়মিত প্রেস কনফারেন্স বাংলাদেশ সময় রাত 10টায় হওয়ার কথা। আমরা সেখানে হয়তো জানতে পারবো তারা এ যাবৎ শুধুমাত্র ফাইজারের টিকাকেই অনুমোদন দিয়েছে, এমার্জেন্সি অনুমোদন। অন্য কোনো কোম্পানি অনুমোদন পেল কিনা সেই খবরটা হয়তো আমরা রাত 10টায় তাদের সংবাদ সম্মেলনে জানতে পারবো, অথবা কবে অনুমোদন দেওয়া হবে, তারা কোন প্রক্রিয়া অনুসরণ করছেন সেই বিষয়টি জানা যাবে। তো সবকিছুই কিন্তু খুব মানে 2-1 দিনের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে। সেই অনুমানের উপর ভিত্তি করেই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমরা জানুয়ারির মধ্যেই অথবা আর্লি ফেব্রুয়ারির মধ্যে আমরা এই অক্সফোর্ডে অ্যাস্ট্রাজেনেকা যে টিকা সেটি আমরা পেতে যাচ্ছি। একটা জিনিস কিন্তু আমাদের বলতে চাচ্ছি যে এটা ভারত হয়ে বলছেন অনেকেই। দেখুন, সিরাম ইনস্টিটিউট হচ্ছে বিশ্বের মধ্যে 5-6টি ইনস্টিটিউটের একটি, যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে আমাদের মতো উন্নয়নশীল দেশে নামমাত্র মূল্যে ঔষধ এবং টিকা সরবরাহ করার জন্য। এটা কিন্তু সিরাম ইনস্টিটিউট ভারতের মালিকানাধীন প্রতিষ্ঠান হলেও এটি একটি আন্তর্জাতিক দায়িত্ব পালন করে এবং চীনের সাংহাইতেও কিন্তু এরকম একটি কারখানা আছে, তারাও কিন্তু অক্সফোর্ডের এই টিকাটি উৎপাদন করার জন্য চুক্তিবদ্ধ। সেখান থেকে কিন্তু নামমাত্র মূল্যেই সরবরাহ করার কথা। আমরা সেই আন্তর্জাতিক এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটি হলো যে সিরাম ইনস্টিটিউট ভারত সরকারকে 500 মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে হ্রাসকৃত মূল্যে, সেটি ভারত সরকারের সাথে সেই সংস্থাটির চুক্তি। বাংলাদেশ কি এই চুক্তিতে আছে সিরামের সঙ্গে নামমাত্র মূল্যে পাওয়ার চুক্তি? ভারত থেকে নিয়ে আসবে, সেই ক্যারিং কস্ট তো আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের দেশ যদি ভারতের ভিতরে হতো তাহলে হয়তো একই মূল্যে পেতাম, কিন্তু ভারত থেকে বিমান পরিবহন করে আমাদের দেশে নিয়ে আসতে হবে এবং বিমানবন্দর থেকে জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে। সেই খরচটা ধরে কিন্তু আমাদের এখানে ভারতের মূল্যের চাইতে কিছুটা মূল্য দেওয়া হয়েছে। ব্রাজিলও কিন্তু একই চুক্তি করেছে। ব্রাজিলের কিন্তু আমাদের যে মূল্য টিকা পাচ্ছে তার চেয়ে বেশি হবে, কারণ ভারত থেকে ব্রাজিলের পরিবহন খরচটা আরো বেশি। কাজে মালয়েশিয়াও তো পাবে, এই সিরাম ইনস্টিটিউট থেকে মালয়েশিয়াও বাংলাদেশের চাইতে বেশি। ভারত যেহেতু সরাসরি অস্ট্রেলিয়ার কাছ থেকে তারা চুক্তিবদ্ধ হয়ে নিচ্ছে, তাদের সেখানে খরচটা কম করারই কথা। ভারত থেকে যারাই নেবে তাদেরকে ক্যারিং কস্ট দিতে হবে। আমাদের এখানে কিন্তু যারা নিয়ে আসছেন তারা এই নিয়ম নীতির মধ্যে থেকেই তারা নিচ্ছেন। এখানে বাণিজ্যিক ভাবে লাভবান হওয়ার জন্য কিন্তু টিকাটা আসছে না, সেটা তারা অন্যভাবে করতে পারেন, কিন্তু এটা সরকারের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রীতিনীতি সেটা মেনেই কিন্তু বাংলাদেশ, আমাদের ভারতের নিকটতম প্রতিবেশী সিরাম ইনস্টিটিউট, সেই সুবিধাটা আমরা পাচ্ছি। এই সিরাম থেকে কিন্তু অন্যান্য দেশও আমাদের দেশের মতো তারা দিচ্ছে, তারাও তাদের মধ্যেও কিন্তু সংশয় তৈরি হয়েছিল, সেগুলো দূর হয়েছে। আজকে ডক্টর আলমগীর বলেছেন যে সিরাম ইনস্টিটিউটের সিইও তিনি পরিষ্কার করেছেন যে আসলে কি ঘটেছে। জি, আমি আপনার কাছে আসবো। জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাসের আলী, আমি আফ্রিকার একজন বিশেষজ্ঞের একটি সাক্ষাৎকার পড়েছি পত্রিকায়।
সেখানে তিনি বলেছেন যে যেসব দেশ ধনী দেশগুলো আছে, যেমন কানাডা, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারা পর্যাপ্ত পরিমাণের টিকা সহজে সংগ্রহ করতে পারবে, এমনকি হয়তো কিছু টিকা তাদের উদ্ধৃত হবে। আফ্রিকাতে গরিব যে দেশ আছে বা এছাড়া অন্যান্য জায়গাতে পৃথিবীতে যারা গরিব দেশ আছে, টিকা প্রাপ্তির ক্ষেত্রে তারা একটু পিছিয়ে পড়ছে। তিনি প্রশ্ন তুলেছেন যে এই টিকার একটা নৈতিক বিলি বন্টনের একটা নৈতিক স্খলন বিষয়ে, নৈতিক অবস্থান বিষয়ে তার প্রশ্ন তুলেছে। আপনার কি মত? শুনেন, সাম্রাজ্যবাদীরা যত যাই বলুক, ওদের নৈতিকতা বলে কিছু নাই। এইটা অন্তত তাদের কাজকর্ম দেখে এটা আমি বিশ্বাস করি না। তারা সব কিছুর ভিতরে একটা ব্যবসা খুঁজে। আর এখন দুর্ভাগ্যবশত তাদের আফ্রিকার প্রতি দরদ বাড়ছে, হয়তো মার্কেট ডেভেলপ করতেছে বা যে কোনো কারণে হোক। তা আমি মনে করি যে যেটা মুস্তাক আমার সন্তান তুল্য যেটা বলল, যে ভারতে এবং বাংলাদেশে একই দামে দিতে হবে। এখন কিন্তু সবকিছু ট্রান্সপারেন্ট, এর ভিতরে ইনবিটুইন কিছু করলে কারো জানবে না লোকে, এটা সম্ভব না। তার সাথে ক্যারিং কস্ট, হ্যাঁ ক্যারিং কস্ট যোগ হবে, কিন্তু ক্যারিং কস্টের নামে যদি আবার আরো কিছু যোগ হয় সেটা তো অনেক অসুবিধা। আর আপনাকে আমি বলি, পরশুদিন যে জিনিসটা জনগণের ভিতরে এখন পর্যন্ত যে সন্দেহ ঢুকলো সেটা হচ্ছে পেঁয়াজের মতো হয়ে গেল। এরা পেঁয়াজ আর ভ্যাকসিন এক করে ফেললো। পেঁয়াজের যখন আমাদের শর্টেজ পড়ে তখন ভারত হঠাৎ করে বন্ধ করে দেয়। তা আমিও ভাবলাম যে এখন আমাদের যেহেতু বেশি প্রয়োজন, তারা নিশ্চয়ই দিবে। তা যদিও আজকে বিভিন্ন ভাবে আমাকে অ্যাসিওর করা হয়েছে যে আগামী সপ্তাহে এলসি ওপেন করবে। আমি তো আর বিজনেসম্যান না, জানি না আগামী সপ্তাহের আগে না। আপনার আমার ধারণা আপনার এক অনুষ্ঠানে আমি বলেছিলাম, যখন ডিসেম্বর জানুয়ারি বলছিল, আমি বলেছিলাম যে ফেব্রুয়ারির আগে সামান্য কোনো সম্ভাবনা নাই। এটা হলো এক্সপিরিয়েন্স থেকে। আর আমরা যেটা আমার মতে প্রপারলি যেটা ম্যানেজড হয়নি, কিন্তু বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল তার নৈতিক দায়িত্ব সম্পূর্ণ পালন করছে। প্রথম চাইনিজ ভ্যাকসিন আসলো, আমরা সাইন্টিফিক্যালি দেখে বলে দিলাম। স্বাস্থ্য সচিব হঠাৎ করে বলে দিলেন যে বাইল্যাটারাল এগ্রিমেন্ট ছাড়া বিএমআরসি কি? আরে বিএমআরসি কি পলিটিক্স করে নাকি? এটা হলো বিজ্ঞান ভিত্তিক যেটা হয় সেইভাবে। যেমন ভারত বায়োটেক দিচ্ছে, আমরা তো দেই নাই সেটা এখনো। কারণ হচ্ছে আমরা সাইন্টিফিক্যালি তাদের যে যে ইনফরমেশন লাগবে সেটা তারা ঠিক মতো দেয়নি। ইনফরমেশন ছাড়া এবং সাইন্টিফিক ভ্যালিডিটি ছাড়া আমরা দেই না। সুতরাং তারা সেদিনকে যা বলছিল, আমার ধারণা হচ্ছে তারা বোধহয় বিভিন্ন অবস্থানের কারণে এখন তাদের বিবৃতি সবকিছু চেঞ্জ করছে। সুতরাং যত সময় পর্যন্ত ভ্যাকসিন বাংলাদেশে এসে না পৌঁছবে তত সময় পর্যন্ত এই জনগণের ভিতরে সন্দেহ থাকবে। কিন্তু জনগণ যাতে নেগেটিভ একটা অ্যাটিটিউড না পায়, সেই জন্য আমি যেহেতু আজকে পর্যন্ত জানি, তাতে আমার ধারণা বৃহস্পতিবারে একটা যে টেকনিক্যাল কমিটি তারা অ্যাপ্রুভাল দেবে। আমার মনে হয় আলমগীরের এটা জানার কথা। এবং তারপরে তার পরের সপ্তাহে এলসি ওপেন করতে পারবে। এখন ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিলেই আসে না, কারণ অনেক খালি কমিটি। আর আমাদের সচিবের জ্ঞানের বহর দেখেন, উনি বললেন কি যে G2G এগ্রিমেন্ট হয়েছে, সাথে সাথে পাপন স্টেটমেন্ট দিল যে না, G2G2 কোনো এগ্রিমেন্ট হয়নি। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একজন সচিব যদি না বুঝে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্টের মূল্য কি, তাহলে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। আমি আপনার কাছে আবার আসছি। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ভ্যাকসিন নিয়ে বিজনেস কি মূল্যায়ন আপনার? যে যখন ওষুধ তো এটা একটা পণ্যে পরিণত, সুতরাং এটা ব্যবসা হবেই। তো ব্যবসাটা মধ্যে তার লাভটা কত করছে, লাভের পরিমাণটাকে আকাশচুম্বী হবে না একটা নীতিকতার মধ্যে থাকবে? যে প্রশ্নগুলি আমার পূর্ববর্তী বক্তারা প্রায় পরিষ্কার করেছেন। একটা কথা হলো যে ভারতে এইটা সিরাম ইনস্টিটিউট $2 বিক্রি করছে, আমার দেশে আসতে কত যাবে? যেখানে মোশতাক বলছে যে কথাটা একটু আমি করি, তার যাতায়াতের একটা খরচ আছে, তার সাথে ওটাকে বলে যে সেখানে তার ওখান থেকে আজকে বোম্বে থেকে ঢাকাতে 1 লাখ ডোজ আসতে কয় টাকা খরচ হবে? এটা বাইয়ারই তো আসবে।
শুধু এটা এমন কিছু না, তাতে $3 খরচ হবে না, এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি। তবে সবাই জানে এখানে একটা বেক্সিমকো যেহেতু চুক্তিটা করেছে, বেক্সিমকোর একটা বড় অংশই তার লাভ, বড় অংশই লাভ। যে জন্য আমি পূর্বেও বলেছি এই চুক্তিটা সরকার যদি ওই যেটা আমাদের প্রফেসর মোতাসের আলী বললেন যে আমাদের সব আমলারা এমন কিছু হয়েছে, ওনারা সর্বজান্তা অথচ জ্ঞানে মূর্খ, এই যে কথাটা বলে দিয়েছে, এটা G2 না, এটা হলো বেক্সিমকো প্লাস সিরাম ইনস্টিটিউটের চুক্তি। বাংলাদেশ একটা গ্যারান্টারের মতো একটা এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলে যখন নরেন্দ্র মোদী এসেছিল তখনই বলা হচ্ছিল এটাকে আপনারা কাউন্টার সাইন করেন নাই, খালি বাংলাদেশ গভর্নমেন্ট করেছে। এটা বাংলাদেশ গভর্নমেন্টকে বেক্সিমকো কেন যুক্ত করেছে? তার লাভের পরিমাণটা বেড়ে গেছে, গ্যারান্টার হয়ে গেল। বাংলাদেশ গভর্নমেন্ট স্বাক্ষর করার মানেই একটা গ্যারান্টার হয়ে দাঁড়ালো, তার লাভটা অনেক বেশি সুবিধা হলো। এই কারণেই বেক্সিমকোটা আমি যেটা পূর্বে বলেছি যে এই জিনিসটা যদি আজকে ইডিসিএল সরকারি একটা ঔষধ কোম্পানি তারা যদি আনতো, তাহলে আমার বড় জোর 10 সেন্ট, ওদের $2 হলে আমাদেরটার দাম হয়তো $2.10 পার ডোজ, ওর চেয়ে কমও হতে পারতো। আপনার মনে রাখতে হবে একটা 5 বা 10 সিসির কতটুকু ওজন আছে। তো এইসব ব্যাপারে এর জন্য সর্বতভাবে দায়ী আমাদের মন্ত্রণালয়। আমাদের মন্ত্রণালয় বিশেষজ্ঞদের প্রতি আপনারা প্রতিটি কাগজ তারা দেখতে চায়, তাহলে ডিজিকে রাখার মানে কি? ডিজি ড্রাগ তার কোনো ক্ষমতা নেই, কাগজে ক্ষমতা আছে, বাস্তবতা হলে সব পাঠায় দাও, কেন লেনদেনে তারাই মূল ভূমিকা পালন করছে। এই জন্য আজকে জাতির পলিটিক্সে না থাকার ফলে পলিটিক্যাল জিনিসটাকে আজকে আমলারা দখল করে নিয়েছে। এটা খুব অন্যায় কাজ, ভুল কাজ। সেটা এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, যখন চীনেরা তারা এখানে ট্রায়ালের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আমি বলেছিলাম আধা ঘন্টার মধ্যে উত্তর দিয়ে দাও, আধা ঘন্টার মধ্যে এগ্রি করো, এটা আমাদের জন্য সুবিধা হবে, আমরা শিখতে পারবো, দেখতে পারবো, আমাদের অনেক বেশি লাভ। কিন্তু এই আমলারাই প্রায় জবাবই দেয় না, এটা সেটা করেছে। চীনের ভ্যাকসিনের ভালো করে জানে প্রসঙ্গ যেহেতু এলো, আমার একটা প্রশ্ন আছে, কারণে আমরা নিশ্চিত এটা ফেব্রুয়ারির মধ্যে যদি আসে আমরা খুব ভাগ্যবান। তো ফেব্রুয়ারির মধ্যেও হবে না, এটা আস্তে আস্তে মার্চ এপ্রিল। আচ্ছা, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো যে কানাডা প্রথম চীনের সঙ্গে একটা চুক্তি করেছিল যে তাদের কাছ থেকে একটা বড় অঙ্কের তারা টিকা নেবে এবং সেই টিকাগুলো নিয়ে তারা কানাডাতে নিজেরা পরীক্ষা নিরীক্ষা করবে। কিন্তু পরবর্তীতে চীন থেকে শুল্ক জটিলতার কথা বলে কানাডাতে এই টিকা রপ্তানি তারা বন্ধ করে দিয়েছে। কি বলবেন আপনি? না, এটা ব্যাপারটা ওটা আবার পশ্চিমের সাথে চীনের সম্পর্কটা একটা অন্য ব্যাপার, সেখানে তাদের বিভিন্ন ইস্যুর উপরে সেটা ওটা। কিন্তু আজকে যদি আমরা চীনেরটাকে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি হয়, মনে রাখতে হবে এটা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি হয়, আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা এখানে হতো, যেখানে আমাদের বিএমআরসিকে অনেক বেশি জড়িত করা উচিত, তাহলে আমার দেশের এইসব কোনো শুল্ক তো এটা হলো জিরো ট্যাক্স। এই প্রসঙ্গে আরও আপনাদেরকে বলে রাখি, এই যেটা অক্সফোর্ডের যেটা আজকে হচ্ছে, আমরা বাংলাদেশ সরকার চাইলে, বাংলাদেশ সরকারের আমলারা যদি কাবেল আমলা হতেন, তাহলে তারা কম্পালসারি লাইসেন্স বলে একটা ট্রিপসের এগ্রিমেন্টের একটা শর্ত আছে, পাবলিক ইন্টারেস্টে সরকার যে কোনো জিনিস নিজ দেশ উৎপাদন করতে পারে, তার জন্য একটা রয়্যালটি দিতে হয়। যেমন এখানে আমি যদি মনে করি যে $2 দাম, তাহলে তাকে রয়্যালটি দিতে হবে ম্যাক্সিমাম 10% দিয়ে আমি এটা আমার দেশে তৈরি করা, যেটা আমি অন্যত্র বলেছি। আজকে পৃথিবীর যদি শ্রেষ্ঠ বিজ্ঞানীদেরকেও আমরা $1 মিলিয়ন করে মাসে বেতন দিয়ে আনতাম, আমার এখানে যারা আছেন তারা 6 মাস থেকে বড় জোর 1 বছরের মধ্যে আমরা নিজেরাই ভ্যাকসিন তৈরি করতে পারতাম। এবং কারণ টেকনোলজিতে আমি জানি, যেহেতু অক্সফোর্ড দিয়ে দিত ওই কম্পালসারির বিনিময়ে, তাতে দেশ অনেক বেশি লাভবান হতো, আমাদের সক্ষমতা বাড়ত। কিন্তু দুর্ভাগ্যবশত মোস্তাক এবং আলমগীর এরা যদি সাহস করে সত্য কথা বলেন, তাহলে নিশ্চয়ই বলবেন যে তাদের গলার মধ্যে অন্যেরা কাঁধের মধ্যে বানরের মতো একটা আমলারা বসে থাকেন, তারা দেশের সর্বনাশ করছে।
আমি আপনার কথা সূত্র ধরেই জনাব ডাক্তার ASM আলমগীরের কাছে একটু যেতে চাই। সত্য কথাটা কি বলবেন জনাব ডাক্তার ASM আলমগীর? আমি বিজ্ঞানটা বলতে পারি, আসলে বিজ্ঞানের বাইরে তো আসলে কথা বলার কিছু নাই। স্যাররা আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এবং আমাদের যে অনেক বছরের অভিজ্ঞ স্যাররা স্যারদের অভিজ্ঞতা থেকেও কথা বলেন। আমি যেটা বর্তমান বিশ্বে আমি যেটা ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলি, যদি ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলি যে পৃথিবীর সকল দেশ ক্লিনিক্যাল ট্রায়াল করবে, সে কথা আমি বিশ্বাস করি না। পৃথিবীর 220টি দেশ আক্রান্ত। এখন পৃথিবীর আমাদের মতো দেশ অসংখ্য দেশ আছে যারা এই সক্ষমতা রাখে। এখন ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে যতগুলো কন্ট্রোভার্সি হয় সারা পৃথিবীতে, আমি বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়াল, একাধিক ভ্যাকসিন ট্রায়াল হয়েছে, রোটা হয়েছে, কলেরা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রায়াল হয়েছে, এবং সেগুলির অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে আমাদের সক্ষমতা আছে ক্লিনিক্যাল ট্রায়াল করার। কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে যেই প্রস্তুতিগুলো প্রয়োজন, সেখানে হয়তো কোথাও কোথাও আমাদের ঘাটতি দেখা দেয়। এবং যেহেতু আমাদের আসলে রেগুলেটরি বোর্ডস গুলাকে, বিএমআরসি কে এখানে ইগনোর করার কিছু নাই, কারণ এখানে মানুষের জীবন নিয়ে আপনি যদি একটা ধরনের একটা অ্যাডভার্স এফেক্টে কোনো ধরনের একটা মারাত্মক পরিণতি হয়, তাহলে সারা দেশের ভ্যাকসিনেশনের উপরই এক ধরনের ইম্প্যাক্ট পড়বে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। যে জন্য আমি বারবার বলি, আমরা যখন আমাদের কোনো ভ্যাকসিনের কথা বলি, আমাদের ইমিউনাইজেশনের প্রোগ্রামের কথা বলি, মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ইমিউনাইজেশন প্রোগ্রাম বাংলাদেশের, এবং মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের গ্যাভি হিরো হিসেবে পুরস্কৃত হয়েছেন। এবং আমরা যদি অনেক বেশি নেগেটিভ কথা বলি, তাহলে আলটিমেট ইম্প্যাক্ট আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের উপর পড়বে। সো আমরা এই জন্য সতর্কভাবে কথা বলতেই চাই। কিন্তু ভ্যাকসিন তো আমারও প্রাপ্য, যেটা স্যার বলেছেন সারা পৃথিবী বলছে ইকুইটি ইকুইটি, কিন্তু আমরা জানি যে পশ্চিমা বিশ্বের বড় দুটি দেশ তাদের যত জনসংখ্যা তার চেয়ে 7-8 গুণ বেশি ভ্যাকসিনের অর্ডার করে রেখেছে। সো এখানে আসলে কোথাও কোনো ইকুইটির কথা নাই। তবে আসার কথা হচ্ছে যে সিরাম ইনস্টিটিউট থেকে যদি আমরা 3 কোটি পাই, আর গ্যাভেক্স কোভ্যাক্স এর ফ্যাসিলিটি 6,80,00,000 ভ্যাকসিন, এটা হয়তো এই বছরের ভিতর যদি দিতে পারি, তাহলে আমরা 4.5-5 কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারবো। এবং সেটা হলো যে আমাদের যারা ঝুঁকিপূর্ণ মানুষ, তাদের প্রায় সবাইকে আমরা ভ্যাকসিন দিতে পারবো। এবং এটাতে হয় যে সারা পৃথিবী যতই বলুক ভ্যাকসিন ভ্যাকসিন, কিন্তু সারা পৃথিবীতে এটাও বলে আপনি ভ্যাকসিন যদি ইউজ করেন, সাথে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। কারণ ভাইরাসের গতি প্রকৃতি বদলাতে থাকবে, হয়তো বেশি বদলালে ভাইরাস নিউট্রালাইজ হয়ে যাবে, ইনফেক্টিভিটি অনেক কমে যাবে, সিজনাল হয়ে যেতে পারে, এন্ডেমিক হয়ে যেতে পারে, কিংবা অনেক মিউটেশনে মারাত্মক ঝুঁকিও তৈরি করতে পারে, যেটা সাম্প্রতিককালে ইংল্যান্ডে দেখা যাচ্ছে। এবং তাদের এখনো তো বিশাল লকডাউনের ভিতরে তারা যাচ্ছে, পুরো ইউরোপ জুড়েই একটা এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্নকরণ, আজকে জার্মানিতে লকডাউন স্ট্রিক করা হয়েছে। সো এইরকম পরিবর্তনে এই জিনিসগুলো হতেই পারে। এবং সেটার সাথে যেটা স্বাস্থ্যবিধি, এখন বাংলাদেশে আমরা একটা জিনিস খেয়াল করবেন, আপনি ভ্যাকসিন ছাড়াও যদি খেয়াল করেন, আপনি যদি শুধু মাস্কের উপর এমফেসিস দেন, শুধু সাধারণ মানুষ যদি মাস্ক পরার পরিমাণটা বাড়িয়ে দেয়, তাহলে আমাদের সংক্রমণ সংখ্যা কমতে থাকে। এবং এই স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের ভ্যাকসিনেশনের পরেও করতে হবে। সো ক্লিনিক্যাল ট্রায়াল যে সব দেশেরই করতে হবে, সেটাতে আমি আসলে অনেক সময় একমত হই না। কারণ ছোটবেলায় স্যাররা জানেন, যে স্যাররা আমাদের শিখিয়েছেন যে এদেশের মানুষকে গিনিপিগ হিসেবে ইউজ করতে দিব না। আমরা ছোটবেলায় যদি কোনো বড় বড় ট্রায়ালের কথা শুনতাম, তখন ছাত্র জীবনে সেই আমাদেরকে গিনিপিগ হিসেবে ইউজ করছে কিনা সেটা নিয়ে আমরা প্রশ্ন করতাম। স্যাররাই আমাদের শিখিয়েছেন। একটা বিরতি নিতে হচ্ছে জনাব ডাক্তার ASM আলমগীর। একটি কথা জনপ্রিয় হয়েছিল কয়েকদিন আগে, যে গরিবের ভ্যাকসিন মাস্ক, আপনি সেটি আবারও মনে করিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। টিকা নিয়ে আরো অনেক বিশ্লেষণ আমরা বিরতির পর আপনাদের সামনে উপস্থাপন করব। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আলোচনা শুরু করতে চাই জনাব ডক্টর মোশতাক হোসেন, আপনাকে দিয়েই। টিকা খুবই দরকার, কারণ করোনা ভাইরাসের প্রতি যেই ভীতি মানুষের তৈরি হয়েছে, সেটি বিশ্বের বিভিন্ন দেশে তো বটেই, বাংলাদেশেও অর্থনীতির উপর এক ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করেছে, যদিও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে টিকা এখন সহজলভ্য হচ্ছে, তারা কি এ বিষয়ে কোনো ঘোষণা দিচ্ছে যে এই টিকা নেয়ার পর একজন মানুষ কতদিন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকবেন? জনাব ডক্টর মোশতাক হোসেন। জি, ধন্যবাদ। এই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত বৈজ্ঞানিক নিরীক্ষা শেষ হয়নি যে আমরা বলতে পারবো। তবে এটা ঠিক যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের নিয়মিত বিরতিতে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে গবেষণার অংশ হিসেবে।
তাদের শরীরে কতদিন পর্যন্ত নিউট্রালাইজিং অ্যান্টিবডি থাকে। কেউ বলছে কোথাও স্টাডিতে 3 মাস দেখা যাচ্ছে, কোথাও 6 মাস, কোথাও 9 মাস, এবং টিকা দেওয়ার পরে, টিকা তো মাত্র শুরু হলো, টিকা দেওয়ার পরেও গবেষণার অংশ হিসেবে যারা টিকা পাচ্ছেন তাদের শরীরের অ্যান্টিবডি, নিউট্রালাইজিং অ্যান্টিবডি কতদিন থাকবে সেটি পরীক্ষা করে বোঝা যাবে যে কতদিন পর্যন্ত একজন মানুষ মুক্ত থাকতে পারবে। সে পর্যন্ত আমরা এত একটা অনুমানের বিষয়। তবে যারা টিকা দিচ্ছেন তারা অন্তত 3 মাস বলছেন। যেমন ব্রিটেনে তারা এখন বলছে যে 12 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে। হয়তো অনুমান তারা করছেন যে প্রথম ডোজের টিকা দেওয়ার পরে 12 সপ্তাহ পর্যন্ত তাদের সেই প্রতিরোধ ক্ষমতা থাকবে, 12 সপ্তাহের পরে দ্বিতীয় ডোজটা দিলে সেটি আরো শক্তিশালী হবে। কাজে এটি এখনো নিশ্চিত করে বলা যায় না। কাজে বলা হয়ে থাকে যে টিকা দেওয়ার আগে, টিকা দেওয়ার পরে সবসময় আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ যিনি টিকা পাচ্ছেন, শতকরা 100% কার্যকরী টিকা এখনো পর্যন্ত বের করা যায়নি। হয়তো এখন তো প্রথম প্রজন্মের টিকা, দ্বিতীয় তৃতীয় প্রজন্মের টিকা হয়তো এরকম স্মল পক্সের টিকার মতো কার্যকরী হবে। আপনি আমি যে কেউ আরেকটি বিষয় জানার আমার খুব কৌতূহল আছে জনাব ডক্টর মোশতাক হোসেন, আপনাকে যেহেতু পেলাম আমি জেনে নিই। সেটি হলো যে এটি তো কৃত্রিমভাবে টিকা দিয়ে মানুষের শরীরে জীবাণুটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি, একটা প্রতিরোধ ব্যবস্থা মানুষের শরীরে তৈরি করে দেওয়া হচ্ছে, যেটা আমরা টিকা বা ভ্যাকসিন বলছি। প্রাকৃতিকভাবে কি এখন কারো কারো শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে মানুষের শরীরে বাংলাদেশে? যদি হয়ে থাকে সেটি নিরূপণ করার বা জানার কোনো উদ্যোগ সরকারের নেওয়া উচিত কিনা? হ্যাঁ, যারা সংক্রমিত হচ্ছেন তাদের শরীরে তো অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা বৈজ্ঞানিক নিয়মেই, এবং সেটা অ্যান্টিবডি পরীক্ষা করেই করা যায়। আর র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করবার মতো কোন রকম ডায়াগনস্টিক কিট বাংলাদেশে অনুমোদন দেওয়া যায়নি, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্যান্য যারা আছেন তারা এই বিষয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসেননি। কোন কিটটি, একটা মানদণ্ড ঠিক করেছে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর যে কত পার্সেন্ট স্পেসিফিক, কত পার্সেন্ট সেন্সিটিভ হতে হবে, কিন্তু ল্যাবরেটরিতে সেটি পরীক্ষা করা যায়। ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে, এবং সেরো সার্ভেলেন্স যারা করছেন গবেষণার অংশ হিসেবে তারা সেটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে অ্যান্টিবডি পরিমাপ করছেন। এটি ব্যক্তি পর্যায়ে অ্যান্টিবডি কতখানি তৈরি হলো এটা অত ভাবে নিশ্চিতভাবে বলা যায় না। এই বিষয়ে ডক্টর আলমগীর আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে, সেই ল্যাবরেটরি সায়েন্টিস্ট। তবে সেরো সার্ভেলেন্স করবার জন্য এটি করা যেতে পারে, যেটা আইবিসি আর আইসিডিডিআরবি করেছে, অন্যান্য কিছু কিছু করেছে। সেরো সার্ভেলেন্স করবার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো র্যাপিড ডায়াগনস্টিক কিট করা যায়নি। জাফর ভাইরা চেষ্টা করেছিলেন, চেষ্টাটা হয়তো এখন অব্যাহত আছে কিনা জানি না। হয়তো এক সময় আমরা এটা পাবো, তখন আমরা হাতে বহনযোগ্য কোনো ডিভাইস দিয়ে আমরা হয়তো আরো খুব রোগীর কাছাকাছি গিয়ে সে পরীক্ষা করতে পারবো। এখন ল্যাবরেটরিতে বিভিন্ন পদ্ধতিতে সে পরীক্ষা করা যাচ্ছে। জি, জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যে পরিস্থিতি এখন বাংলাদেশে করোনা ভাইরাসের আছে, টিকা আসার এই আগে অ্যান্টিবডি টেস্ট করা কি কোনো রকম যৌক্তিক মনে হয় আপনার কাছে? পৃথিবীর সর্বত্রই অ্যান্টিবডি টেস্টটা একটা যৌক্তিক পদক্ষেপ, যেই কারণে বিভিন্ন দেশে করছে। এখনও অনেকে আমাদের কাছে অ্যান্টিবডি টেস্ট চাইছে, কিন্তু সেটার একটা শর্ত হলো আমার নিজের দেশে এটা অনুমোদিত হতে হবে। দুর্ভাগ্যবশত অদ্যাপি আমরা পৃথিবীর সর্বপ্রথম অ্যান্টিবডি টেস্ট উদ্ভাবন করলেও আমার দেশে এটা ব্যাপক প্রচলনের অনুমতি পাইনি। আমাদেরকে যে আমরা পয়লা যেখানে করেছিলাম আমরা নিজেরাও করেছি, আমরা এটার অগ্রগতি আছে। এমনকি সরকার এখন বলেছে যে আমাদের এটাকে তারা দিতে পারে, তবে আরেকটা সেকেন্ড ভ্যালিডেশন করতে হবে। সেকেন্ড ভ্যালিডেশনের জন্য আইসিডিডিআরবিকে নির্দেশ দিয়েছে, তারাও রাজি হয়েছে, আমরাও রাজি আছি। তাতে যদিও আমাদের বেশ কিছু অতিরিক্ত খরচ হবে। এখন এটা বিএমআরসির তাদেরও আমলাতান্ত্রিকতায় আটকা পড়েছে। এটা হলেই অনুমোদন পেলে তারা করবে, তাতেও আরও 3 মাস লেগে যাবে। এবং একটা কথা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আমার কতটা এই র্যান্ডম সবাইকে কতটা অ্যান্টিবডি হয়েছে, যারাই অ্যাফেক্টেড হয়েছে সেটা জানার জন্য এটা পদক্ষেপ। কিন্তু সেটা আমরা, তবে এখানে যেটা সরকার আমদানি করার কথা ভাবছে সম্ভবত করেছ, কারণ টিকা দিলেও হবে না। টিকা সবাইকে যেহেতু আমরা দিচ্ছি না, পদক্ষেপ ধাপে ধাপে, সেই জন্য অ্যান্টিবডি একটা গুরুত্বপূর্ণ টেস্ট। জি, আমি আপনার কাছে আবার আসবো। হ্যাঁ জি, বলুন। জি, জনাব জাফরুল্লাহ চৌধুরী, বাধা নাই।
রপ্তানিতে ভারতে বাধা নাই, কিন্তু রপ্তানি করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। ঠিক যা ঘটেছিল আগে আমাদের পেঁয়াজের বেলাতে রপ্তানিতে বাধা ছিল না, হঠাৎ কেন্দ্রীয় সরকার বাধার সৃষ্টি করেছিল। তো সেই জন্যই আমরা বলেছি এইসবের পরে একটা রাজনীতিও আছে, তাই এটা মনে করা যাবে না যে আমরা 5-7 দিনের মধ্যে টিকা পাচ্ছি। 5-7 দিনের মধ্যে টিকা পাচ্ছি না। ফেব্রুয়ারিতে পেলে তো খুব ভালো কথা, তা নাহলে মার্চ এপ্রিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাসের আলী। যারা আক্রান্ত হয়েছেন কিন্তু কোনো রকম লক্ষণ প্রকাশ হয়নি, আপনারাই বলছেন যে শতকরা 80% আক্রান্তের এই অবস্থা। এই পরিস্থিতিতে কি বাংলাদেশের অ্যান্টিবডি টেস্ট প্রকাশ্য করে দেওয়া উচিত কি উচিত না? আমি সর্বপ্রথম জাফরুল্লাহ ভাই আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি। উনি যে বলেছেন বিএমআরসিতে আমলাতান্ত্রিক জটিলতা, সামান্যতম প্রমাণ যদি দিতে পারেন, আমি পাবলিকলি ঘোষণা করছি আমি ইমিডিয়েটলি রিজাইন দিয়ে নতুন লোককে বসাবো। একটি কোনো বিষয়ও কোনো আমলাতান্ত্রিক জটিলতা হয়েছে, এখন জাফরুল্লাহ ভাইয়ের জন্য এক আইন, আরেকজনের মুস্তাকের জন্য আলাদা আইন, এটা তো আমি বিএমআরসিতে করবো না। তাদেরকে উনি দিয়েই ফোন করেন। আমরা প্রত্যেকটা জিনিস ওনাকে সঠিক সময়ে এবং কোনো রকম সময় নষ্ট না করে করে দিয়েছি। যেমন চাইনিজ ভ্যাকসিন, গভর্নমেন্ট আমাদেরকে কত কিছু বলছে, কিন্তু আমি যখন বললাম যে আমি বিজ্ঞান এবং রাজনীতিকে মিশাবো না, তখন সাথে সাথে আমার ধারণা প্রধানমন্ত্রীর ইন্টারফারেন্সে এটা নিয়ে তো কোনো আলাপ হয় নাই। বিএমআরসি যুক্তিপূর্ণভাবে কারো দ্বারা প্রভাবিত না হয়ে, জাফরুল্লাহ ভাইয়ের প্রবলেম হচ্ছে উনি প্রথমেই মিডিয়ায় চলে যান। মিডিয়ায় যে উনি হয়তো ওনার পলিটিক্যাল লোভ দিয়ে একটা বক্তব্য দিয়ে দেন, তাতে খুব খুশি, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না এবং আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইও না, এমনকি যখন উপদেষ্টা ছিলাম তখনও দেই নাই। সুতরাং জাফরুল্লাহ ভাইয়ের এই ধারণাটা এবং এই বক্তব্যটা আমি দ্বিমত পোষণ করি। যত তাড়াতাড়ি জাফরুল্লাহ ভাই বিএমআরসিতে রিকগনাইজ করে পেয়েছেন, আর কোথাও এরকম ভাবে পাননি, এটা স্বীকার করতেই হবে। এটা শুধু জাফরুল্লাহ ভাই না, আমি উদাহরণ দিয়ে বলি, একদম নাম দিয়ে, আমারও সব কারো ট্যাগ দিয়ে চলতে হবে না। ফেরদৌস কাদরি আমার খুব রেসপেক্টেড একজন সায়েন্টিস্ট, উনি যখন একটা চাইনিজ ভ্যাকসিন দিচ্ছেন, উনি দিয়েই ফোন করে বলেন যে ওটা কতদিন লাগবে, অথচ ওনাকে বহুদিন ধরে ইথিক্যাল কমিটিতে রেখেছি এবং ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। সুতরাং যখন ব্যক্তি বিশেষ তাদের ইন্টারেস্টে আঘাত লাগে, তখনই তারা বিএমআরসিকে হাতিয়ার ভাবে। আমি যতদিন বিএমআরসিতে আছি, আমার মনে হয় দীর্ঘতম সময় আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি, এইখানে বিজ্ঞান ছাড়া অন্য কোনো কনসিডারেশন করা হবে না। যখন মনে করব এটা করতে পারি না, তখন আমি ছেড়ে দেব। আমি একটা জিনিস বলি, আপনারা যে লোকের ভিতরে খালি ভ্যাকসিন ভ্যাকসিন তুলছেন, এই যে অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড ভ্যাকসিন, যে এর 70% কিভাবে কাউন্ট করা হয়েছে? কাউন্ট করা হয়েছে যে ওই যে কয়েকজনকে ভুল ডোজ দিচ্ছিল, তারা 90% আছে, অন্য আছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলি মুস্তাকুল লজিক্যালি বলেছে আমাদের সময় নিতে হবে। এখনই ভ্যাকসিন একটা বিরাট কোনো কিছু না, কিন্তু যেখানে মহামারীর মতো অবস্থা সেখানে ভ্যাকসিন প্রয়োজন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অ্যান্টিবডি টেস্ট অবশ্যই ডব্লিউএইচওর কুইকেস্ট মেথডে করা উচিত। কারণ আমার যদি সমস্ত ক্ষমতা থাকতো, আমি ভ্যাকসিন নিলেও আগে অ্যান্টিবডি আমার আছে কিনা দেখে তারপরে নিলে আমরা দেখতাম। অ্যান্টিবডির সাথে আর একটা জিনিস ভ্যাকসিনে লাগে, সেটা হচ্ছে মেমোরি সেল। মেমোরিতে কতদিন থাকবে তার উপরে ডিপেন্ড করবে যে একটা ভ্যাকসিন কতদিন কাজ করবে। আসলে ভ্যাকসিন আমরা খুব প্রিলিমিনারি স্টেজ আছি, যেখানে মহামারীর মতো আমি মনে করি সেখানে আর্জেন্সি। বাংলাদেশে আমার ব্যক্তিগত মতে এটা কোনো আর্জেন্সি না। এটা যেহেতু লোকজন সব জায়গায় মনে করতেছে, সেই জন্যে আসুক না। আর প্রতিবার যেটা আমার আর এক ছেলে আলমগীর বলছিল যে আগে আমাদেরকে গিনিপিগ বানাতো, এইবারই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, আমেরিকা, ব্রিটেন, ওদেরকে আমরা গিনিপিগ বানাচ্ছি। তারা টেস্ট করে দেখুক কি কি সাইড ইফেক্ট হয়, কয়েকজন কি হয়, তারপরে আমরা আসি। আমি ব্যক্তিগতভাবে তারা একটু পরে আসলে খুশি, তো যদিও ফেব্রুয়ারিতে ঠিকই এসে যাবে ভ্যাকসিন, কিন্তু আমাদেরকে কন্ট্রোল করতে হবে। যেটা যেমন ধরেন
আমলারা কিরকম কন্ট্রোল করে। প্রথম 31 জন যারা মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টাকা দেয়, একজন মাত্র ডাক্তার, আর 30 জনই হলো আমলা। এখানে আমলাতান্ত্রিক জটিলতা এবং কন্ট্রোল দিন দিন এরকম হয়ে যাচ্ছে যে বৈজ্ঞানিক যে আমাদের যেসব বিজ্ঞান ভিত্তিক কাজ, কারণ আমি তো বৈজ্ঞানিক না, আমি তো বিএমআরসি ইথিক্যাল কমিটিতে বসি না, আগে চেয়ারম্যানরা বসতো, আমি ওটা উদ্যোগ করেছি যে যারা সায়েন্টিস্ট যারা জানে তারাই বসবে। এই আলমগীরের মতো লোক, মুস্তাকের মতো লোক প্রয়োজন, আমরা এইসব লোকদেরকেই জানি এবং তারাই সিদ্ধান্ত দেয়। তারা সিদ্ধান্ত দিলে যখন দেরি হয় তখন জাফরুল্লাহ ভাই রাগ হইলে তো লাভ হবে না। আর যতই রাগ হোক, জাফরুল্লাহ ভাই রাগ হোক আর স্বাস্থ্য সচিবের স্টেটমেন্টই তো, আমি ওই চেয়ারে যত সময় আছি তত সময় বিজ্ঞান এবং বিজ্ঞানী একমাত্র প্যারামিটার। জি, আর আপনি জি, যে অনেক জিনিসটা জানতে চেয়েছিলেন, অনেক ধন্যবাদ। অ্যান্টিবডি, অবশ্যই অ্যান্টিবডি যত তাড়াতাড়ি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপ্রুভ করে ততই পৃথিবীর জন্য ভালো। জি, এবং আমি এইটা আপনার কাছে আরেকবার ফিরবো আশা করছি, কিন্তু জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে একটু যেতেই হচ্ছে। জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার সঙ্গে অধ্যাপক সৈয়দ মুদাসসির আলী একটু দ্বিমত পোষণ করলেন, আপনার কি মত? না না, ওটা এখানে আমাদের ভুল বোঝাবুঝি নেই। এখানে যেটা হয়েছে কি, আমি চাইলে ঘটনাটা একটু পরিষ্কারভাবেই বলি। বিএমআরসিতে আমাদের এটাকে ভ্যালিডেশনের জন্য আগে বঙ্গবন্ধুতে হয়েছে, ঠিক একই জিনিসের রিভ্যালিডেশন সেটা আইসিডিডিআরবি দরখাস্ত করেছে এবং এই কমিটির মেম্বাররা তো আগের বারও দেখেছে, তার নতুন 12টা উত্তর চেয়েছে। এইটা তাদেরকে কনসিডারেশনের একদিকে মানবিক কনসিডারেশন ছিল, একটা বিজ্ঞানেরও যেটা হলো কি, যেটা আগের বার তারা এই জিনিসেরই ভ্যালিডেশনের অনুমতি দিয়েছে। ঠিক আছে, সেখানে এত প্রশ্ন, সেই 12টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এখন গতকাল না তার আগের দিন আরও 3টা প্রশ্ন দিয়েছে, সেটারও আমরা উত্তর দিয়ে দিয়েছি। মানে আইসিডিআরবি আমরা উত্তর দেওয়ার কথা আইসিডিআর দিয়েছে। এই জায়গাতে আমি যেটা বোঝাতে চেয়েছি, বিজ্ঞানভিত্তিক ইতে এখানে যারা, এটা মুদাসসির আলীর দোষ বা আমি তার ভুল কোনো কিছু বলি নেই। এখানে হলো কি, অনেক সময় এখানে আমাদেরকে এক্সপিডিয়েশন করার জন্য, যেমন কি এই যে ড্রাগেও যেমন আছে জরুরিভাবে এই জায়গাতে ওই যারা থাকেন, আমরা মুশকিল কি অনেক সময় বিজ্ঞানীরাও তার নিজের স্বার্থে ও অন্য কোনো কারণে অত্যন্ত আমলাতান্ত্রিকের জন্য হলে বিসিএস এডমিন হতে হয় না, আমার ডাক্তার সাহেবও হতে পারে। আমি সেটাই বুঝিয়েছি। চেয়ারম্যান বা ইটা না, এটাকে সেই কারণে এর গুরুত্বটা, ওই যে আরেকটা কথা বলেছে যার মুদাসসির, যে শহীদ কাদরি, ডক্টর কাদরি, উনার নিজস্ব ফার্ম আছে, উনি আবার সব কমিটিতে বসেন, এখানেও স্বার্থ জড়িত। আমরা তো হিউম্যান বিইং, মানুষের অনেকগুলি দুর্বলতা থাকে। অনেক ধন্যবাদ জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মুদাসসির আলী, আপনি 2 বাক্য কিছু বলতে চান এই বিষয়ে? না, জাফরুল্লাহ ভাইকে আমি পায়ের দিয়ে সালাম করি, উনি আমার বড় ভাই, উনি তো যেটা লজিক্যালি বলেছেন, কিন্তু এটা ঠিক যে সপ্তাহ মিডিয়াতে বলা যায় না। আমি কিন্তু যে মুহূর্তে জেনেছি যে আবার নতুন প্রশ্ন আসবে, আমি সাথে সাথে আমি ফোন করে জাফরুল্লাহ ভাইকে বলেছি। ঠিক আছে, তাহলে আমি অনুষ্ঠান শেষ করার আগে একটা জরুরি বিষয়, আমি সম্মানটা আমি সবসময় রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান শেষ করার আগে আমি জনাব ডাক্তার এএসএম আলমগীরের কাছ থেকে এই জরুরি বিষয়টি জানতে চাই যে যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা আক্রান্ত হয়ে কিংবা লক্ষণ প্রকাশ না করে বা প্রকাশ করে তারা কতদিন পর্যন্ত আবারও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে নেই বলে সর্বশেষ তথ্য আপনার কাছে আছে? এখানে আসলে একটু সময় দিতে হবে। তাহলে যারা অ্যাসিম্পটোমেটিক পজিটিভ, তাদের যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা আসলে 28 থেকে আমার হাতে 1.5 মিনিট সময় আছে, আপনি 1 মিনিটে বলতে হবে। 5 সপ্তাহের ভিতর, 5-6 সপ্তাহের ভিতর তার শরীরে আর কোনো অ্যান্টিবডি থাকে না, এখন পর্যন্ত এটাই সাধারণত বলছে। এরপরে যারা মৃদু আক্রান্ত, অর্থাৎ সাইন সিমটমস আছে, তাদের শরীরে এটা 1.5 মাস পরে আস্তে আস্তে কমতে শুরু করে। যারা তীব্রভাবে আক্রান্ত, তাদের শরীরে 3 মাস পর্যন্ত থাকে এবং 3 মাসের পরে আস্তে আস্তে 6 মাসের ভিতর কমে যায়। এখন রি-ইনফেকশন হওয়ার সম্ভাবনা, আর এখন পর্যন্ত সারা পৃথিবীর মানে 40টার মতো রি-ইনফেকশন প্রমাণিত। অনেক সময় আমরা ভাইরাসের ডেড ফ্র্যাগমেন্টকে পিসিআর আইডেন্টিফাই করি পজিটিভ হিসেবে। পিসিআর কখনোই আপনাকে ডেড কিংবা লাইভ ভাইরাসের কথা বলে না,
কিন্তু আমরা চেষ্টা করেছি, পৃথিবীর বিভিন্ন দেশ চেষ্টা করছে ইনফেকশন ফুল ভাইরাস রিকভার করার জন্য, সেটা করা যাচ্ছে না। আর যদি অ্যান্টিবডি টেস্টের কথা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো কিট এখনো অনুমোদন দেয়নি। আমরা যেটা করি, আইডিসির আমরা ব্যাপকভাবে অ্যান্টিবডি টেস্ট করি, সেগুলি সম্পূর্ণই রিসার্চের জন্য করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পৃথিবীর বিভিন্ন রেগুলেটরি অথরিটি অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে জানা গেল, অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা আরো জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।